গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আজ রয়েছে এর শেষ পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন। রোবার দ্য কঙ্কারার, তাই তো মানুষটিকে চিনি চিনি মনে হচ্ছিল। ফিলাডেলফিয়ার ওয়েলডন ইনস্টিটিউটের অধিবেশনের চাঞ্চল্যকর উপস্থিতির পর এই অসাধারণ মানুষটির ছবি আমেরিকার সব কয়টা কাগজে ছাপা হয়েছিল 13 জুন। ছবিটা এখনো মনে গেঁথে রয়েছে আমার। শটান সোজা কাঁধ, ওস্তাদ ট্রাপিজ খেলোয়াড়দের মতো শক্ত পিঠ, মোটা ঘাড়ের উপর বসানো বিরাট গোল মাথা, বিপুল প্রাণশক্তির পরিচয়ক মোটা জোড়া ভ্রুর নিচে আগুনের মতো গনগনে চোখ, খাটো কোকড়ানো ঝকঝকে চুল, কামারের হাঁপড়ের মতো উঠানামা করছে বিশাল বুক, উরু ও বাহুর গঠন প্রকাণ্ড শরীরের সাথে মানানসই, পরিষ্কার কামানো গালের দুপাশে খাটো গাড়ি, ঠেলে বেরিয়ে আছে চোয়ালের শক্ত পেশি। সেই রোবারই এখন আমার সামনে নিজস্ব দুর্ভেদ্য দুর্গের মাঝে দাঁড়িয়ে প্রকাশ করেছেন নিজের পরিচয়। রোবার কি করে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেটা একটু খুলে বলা দরকার। ওয়েলডনের ইনস্টিটিউট আসলে অ্যারোনটিকদের একটা ক্লাব। ফিলাডেলফিয়ার একজন নামী ব্যক্তি এই ক্লাবের সভাপতি। সবাই তাকে চেনে আঙ্কেল প্রুডেন্ট নামে। মিস্টার ফিলিপ ইভান্স এই ক্লাবের সেক্রেটারি। বাতাসের চেয়ে হালকা কোনো ওড়ার মেশিন আবিষ্কার সম্ভব কিনা সেটাই ক্লাবের সব সদস্যদের চেষ্টা। ক্লাবের দুই প্রধানের তত্ত্বাবধানে তাই সবাই মিলে তৈরি করেছিলেন অতিকায় এক বেলুন, নাম গো অ্যাহেড। বেলুনটার নির্মাণ পদ্ধতি নিয়ে জোর আলোচনা চলছিল ক্লাবে। ঠিক সেই সময় হঠাৎ সেখানে উপস্থিত হন রোবার। তাদের সমস্ত প্ল্যানকে বাজে বলেই বিদ্রূপ করেন। বলেন বাতাসের চেয়ে ভারী মেশিনে করে ওরা সম্ভব, হালকা মেশিনে নয়, এবং সেরকম একটা মেশিন তিনি আবিষ্কার করেছেন। এ কথা শুনে মুখ টিপে হাসলেন ক্লাবের সদস্যরা। পাল্টা বিদ্রূপ করে তার নামকরণ করলেন রোবার দ্য কঙ্করার, দিগ্বিজয়ী রোবার। একসময় গন্ডগোল তুমুল পর্যায়ে পৌঁছল। সদস্যদের দু একজন রিভলভার বের করে ফায়ার করতেই চম্পট দিলেন রোবার। সেই রাতেই রোবার জোর করে নিয়ে গেলেন ক্লাবের সভাপতি ও সেক্রেটারিকে। ইচ্ছের বিরুদ্ধে তাদের নিয়ে তুললেন নব আবিষ্কৃত এয়ারশিপ অ্যালব্যাট্রসে। অর্থাৎ প্রমাণ করতে চাইলেন তার ধারণা সত্যি। যন্ত্রটা 100 ফুট লম্বা, অনেকগুলো সমতল প্রোপেলার এটাকে বাতাসে ভাসিয়ে রাখে। বো এবং স্টার্নে লাগানো খারাপ প্রোপেলারের সাহায্যে এটা সামনের দিকে ছুটে যায়। অ্যালব্যাট্রসে আছে 8 ডজন ক্রু, সবাই রোবার অন্তপ্রাণ। পৃথিবী প্রদক্ষিণ যখন প্রায় শেষ, তখন মিস্টার প্রুডেন্ট ও ইভান্স পালিয়ে যান। পালাবার আগে একটা বিস্ফোরণ ঘটিয়ে যন্ত্রটাকে ধ্বংস করে দেন। অ্যালব্যাট্রসের আবিষ্কর্তা ক্রুদের সহ আকাশ থেকে ভীষণ বেগে পতিত হন প্রশান্ত মহাসাগরে। মিস্টার প্রুডেন্ট ও ইভান্স ফিরে আসেন ফিলাডেলফিয়ায়। তারা জানতে পেরেছিলেন প্রশান্ত মহাসাগরে এক্স নামক এক অজানা দ্বীপে তৈরি করা হয়েছে অ্যালব্যাট্রস। কিন্তু এই এক্স দ্বীপের অবস্থান সম্পূর্ণ অজ্ঞাত হওয়ার ফলে খুঁজে বের করা প্রায় অসম্ভব। তাছাড়া খোঁজার খুব একটা আগ্রহ ছিল না তাদের, কারণ মেশিন সমেত আবিষ্কর্তা ও তার সহকারীরা যে সবাই ধ্বংস হয়ে গেছে। এ ব্যাপারে দুজনেই নিশ্চিত। 2 কোটিপতি বাসায় ফিরে ঠান্ডা মাথায় আবার গো অ্যাহেডের নির্মাণে মনোনিবেশ করলেন। অন্তরে গোপন ইচ্ছে, রোবারের সাথে যেভাবে পৃথিবী প্রদক্ষিণ করেছেন সেভাবে করবেন নিজেদের মেশিনে চড়ে। প্রমাণ করে দিবেন ভারী অ্যালব্যাট্রসের চেয়ে তাদের হালকা মেশিনও কোনো অংশে কম নয়। আর এই কাজ করতে না পারলে তারা খাঁটি আমেরিকানি নন। পরের বছর 20শে এপ্রিল ফিলাডেলফিয়ার ফেয়ারমাউন্ট পার্ক থেকে যাত্রা শুরু করলো গো অ্যাহেড। হাজার হাজার দর্শকদের মধ্যে আমিও সেখানে ছিলাম। বাতাসে গা ভাসিয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো বিশালকায় বেলুন। শক্তিশালী প্রোপেলারের দরুন সামনে পৌঁছানোও যাতায়াত করতে পারল অনায়াসে। হঠাৎ দর্শকদের মধ্যে ভীষণ একটা শোরগোল উঠল।
আকাশের অপর প্রান্তে দেখা গেল আরেকটা মেশিন। অত্যন্ত দ্রুত সেটা এগিয়ে এলো গো এহেডের দিকে। এটা আরেকটা অ্যালবাট্রস, সম্ভবত প্রথমটার চেয়েও বেশি শক্তিশালী। রোবার মরেননি। প্রতিহিংসা চরিতার্থ করার জন্য প্রশান্ত মহাসাগরে এক্স দ্বীপে চুপি চুপি তৈরি করেছেন আরেকটা অ্যালবাট্রস। অতিকায় শিকারী পাখির মতো গো এহেডের উপর ছো মারল অ্যালবাট্রস। প্রতিশোধের আগুনে ধিকি ধিকি জ্বলছেন রোবার। প্রতিশোধ না নিয়ে ছাড়বেন না। সেই সাথে প্রমাণ করে দিবেন বাতাসের চেয়ে ভারী মেশিন এই বেলুনের চেয়ে বহুগুণে শ্রেষ্ঠ। নিজেদের বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করলেন মিস্টার প্রুডেন্ট আর ইভান্স। সোজাসুজি ছুটে অ্যালবাট্রসের সাথে পেরে উঠবেন না বুঝতে পেরে বেলুনের সমস্ত জিনিসপত্র ফেলে দিলেন। সাঁ করে গো হেড চলে উঠে গেল 20,000 ফুট উপরে। কিন্তু অ্যালবাট্রস উঠল তার চেয়ে উপরে। চক্কর দিতে লাগলো বেলুনটাকে ঘিরে। অতর্কিতে ভেসে এলো বিস্ফোরণের শব্দ। অত উঁচুতে উঠায় প্রসারিত হয়ে গেছে গ্যাস ব্যাগ, ফাটিয়ে দিয়েছে গো হেডকে। অর্ধেক চুপসে গিয়ে শাঁসা করে নামতে লাগলো বেলুন। এবারে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ঝা করে নেমে এলো অ্যালবাট্রস। তবে ওদের দুজনকে শেষ করার জন্য নয়, উদ্ধার করার জন্যে। প্রতিহিংসা ভুলে মিস্টার প্রুডেন্ট ও ইভান্সকে রোবার আর তার সহকারীরা মিলে টেনে তুললেন অ্যালবাট্রসের প্ল্যাটফর্মে। ধীরে ধীরে চুপসে গেল বেলুন। শেষমেশ এসে পড়ল ফেয়ার মাউন্ট পার্কের গাছের ওপর। রোবারের উদারতা দেখে চমৎকৃত হলো জনসাধারণ, আবার আতঙ্কিতও হলো। এবার ওদের হাতে পেয়েছেন রোবার। না জানে কি করবেন। ওদের নিয়ে উধাও হয়ে যাবেন না তো চিরদিনের মতো? আলো নেমে এলো অ্যালবাট্রস। মনে হলো পার্কে এসে নামবে, কিন্তু নামলে তো সর্বনাশ হয়ে যাবে। উত্তেজিত জনসাধারণ তাকে আর তার যন্ত্রকে টুকরো টুকরো করে ফেলবে। মাটির ঠিক 6 ফুট উপরে এসে থেমে গেল অ্যালবাট্রস। জনসাধারণ এগিয়ে গেল খানিকটা, যেন আক্রমণ করবে। এই সময় শোনা গেল রোবারের গলা। আজও আমার কানে বাজছে সে কণ্ঠ। হে আমেরিকান নাগরিকগণ, ওয়েলডন ইনস্টিটিউটের সভাপতি এবং সেক্রেটারি সাহেব আবার এখন আমার হাতের মুঠোয়। তারা আমার বহু ক্ষতি সাধন করেছেন। সেই হিসেবে তাদের আটক করা আমার স্বাভাবিক অধিকারের আওতায় পড়ে। কিন্তু অ্যালবাট্রসের প্রতি তাদের এবং আপনাদের ক্রোধ ও বিদ্বেষ দেখে বুঝতে পারছি আমার ক্ষমতাকে মনে প্রাণে গ্রহণ করার মতো মানসিকতা এখনো তৈরি হয়নি আপনাদের। জেনে রাখুন, আকাশ আমার করায়ত্ত। আঙ্কেল প্রুডেন্ট, ফিলিপ ইভান্স, যান, আপনারা মুক্ত। বেলুন থেকে লাফিয়ে মাটিতে নামলেন ওরা। এয়ারশিপটা সাই করে উঠে গেল 30 ফিট উপরে, জনতার নাগালের বাইরে। আবার ভেসে এলো রোবারের কণ্ঠ। হে আমেরিকান নাগরিকগণ, আকাশ বিজয় সম্পূর্ণ হয়েছে। তবে এখনই আপনাদের হাতে তুলে দেব না আমার এই আবিষ্কার। সময় আসুক, আমার আবিষ্কারের রহস্য আমি তাই সাথে করে নিয়ে যাচ্ছি। এই গুপ্ত রহস্য অবশ্যই একদিন আপনাদের হাতে তুলে দেব। এই মেশিন সেদিনই আপনাদের হাতে দেব যেদিন এটা ব্যবহার করার যোগ্যতা আপনারা অর্জন করবেন। আমার এই অমূল্য আবিষ্কার আপনাদের নিছক রোষের শিকারে পরিণত হয়ে ধ্বংস হোক, তা আমি চাই না। বিদায়। আরও উপরে উঠে বৌ বৌ করে বাতাস কেটে চলে গেল অ্যালবাট্রস। সমবেত জনসাধারণ জয়ধ্বনি দিয়ে উঠল। রোবারের সাথে সাক্ষাতের শেষ সময়টুকুর বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে দিলাম, কারণ এতে করে পাঠক বুঝতে পারবেন রোবার কতখানি প্রবল ব্যক্তিত্বের অধিকারী। কারো উপর তিনি হিংসা বিদ্বেষ পোষণ করেননি। অপেক্ষা করতে চেয়েছিলেন ভবিষ্যতের জন্য। তবে তার কথাবার্তায় প্রকাশ পেয়েছিল নিজের ক্ষমতার প্রতি প্রচণ্ড আস্থা। অতি মানবিক ক্ষমতা হাতের মুঠোয় আসার গর্বে ভেতরটা টকবক করেছিল তার। এই উদ্ধতই ধীরে ধীরে বেড়ে গেছে। রাত দিন তাকে করেছে উত্তক্ত। ক্রমে ক্রমে সারা পৃথিবীকে পদানত করার বাসনা তার মনে ডালাপালা মেলেছে। আমেরিকান সরকারকে লেখা তার চিঠি তাই প্রমাণ করে। মনের ভেতর শক্তির এই প্রচণ্ড লড়াই চলতে চলতে দারুণভাবে উত্তেজিত করে তুলেছে তাকে। সব রকম মাত্রা ছাড়িয়ে গেছেন তিনি।
অ্যালব্যাট্রসে চেপে তার চলে যাবার পর কি কি ঘটেছে খানিকটা আন্দাজ করতে পারলাম। ওই রকম একটা নিখুঁত উড়োজাহাজ তৈরি করেও শান্তি পাননি এই আবিষ্কারক। তাই তিনি প্ল্যান করলেন এমন এক যন্ত্র আবিষ্কারের যা দিয়ে শুধু আকাশপথ নয়, অন্যান্য পথও জয় করা যাবে। সম্ভবত এক্স দ্বীপের কারখানায় তিনি জড়ো করেছিলেন নিবেদিত কিছু প্রাণকর্মী। দিন রাত কাজ করেছে তারা। তিল তিল করে তৈরি হয়েছে এক একটা যন্ত্রাংশ, যেগুলো জোড়া দিলেই রূপ নিবে চতুর্মুখী একটা অত্যাশ্চর্য মেশিন। তারপর দ্বিতীয় অ্যালব্যাট্রস এক্স দ্বীপ থেকে এসেছে গ্রেট আইরিতে। সাথে করে বয়ে এনেছে যন্ত্রাংশগুলো, কারণ সুদূর এক্স দ্বীপের তুলনায় গ্রেট আইরিতে কারখানা করার অনেক সুবিধে আছে। লোকালয় আছে, কোনো জিনিসের প্রয়োজন হলে সেটা চট করে আনা যাবে। কিন্তু এরপর ঘটনাচক্রে গ্রেট আইরিতেই ধ্বংস হয়ে যায় অ্যালব্যাট্রস। তবে সেটা কি ইচ্ছে করে ধ্বংস করা হয়েছে নাকি দুর্ঘটনা ঘটেছে তা জানি না। বয়ে আনা যন্ত্রাংশগুলো একের পর এক জোড়া দেওয়া হলো। জন্ম নিল অভূতপূর্ব এক মেশিন, টেরর। যুক্তরাষ্ট্রের রাস্তা দিয়ে তুফানের মতো ছুটে গেল টেরর, তোলপাড় তুলল আশেপাশের পানিতে। তারপর কি হলো সেটা তো আগেই বলেছি। লেক ইরিতে পিছু নিল ডেস্ট্রয়ার। দুটো ডেস্ট্রয়ারকেই কাঁচকলা দেখিয়ে টেরর গা ভাসালো শূন্যে। বিস্ময়কর এই অভিযানে কি ঘটবে শেষ পর্যন্ত? কখনো কি পারবো এই রহস্যের জট খুলতে? সবকিছু তো রোববারের হাতের মুঠোয়। প্রশান্ত মহাসাগরের দ্বীপে পালিয়েছিলেন মিস্টার প্রুডেন্ট আর মিস্টার ইভান্স। আমি কি পারবো পালাতে? আপাতত অপেক্ষা করতে হবে, যদিও জানি না কত দীর্ঘ হবে এই অপেক্ষার পালা। আমার কৌতূহল কিছুটা নিবৃত হয়েছে, এটা ঠিক। তবে এখনো অনেক কিছু জানার বাকি। যেটুকু জেনেছি সবই গ্রেট আইরিশ সম্বন্ধে। প্লেজান্ট গার্ডেন ও মর্গ্যান্টনের শহরবাসী বা আশেপাশে গ্রামবাসীদের অগ্নুৎপাত বা ভূমিকম্পের ভয়ে ভীত হবার কিছু নেই, এটা জানতে পেরেছি। অ্যালেঘানিতে কোনো জ্বালামুখের কথা কখনো শোনা যায়নি। গ্রেট আইরিতেও কোনো জ্বালামুখের সৃষ্টি হয়নি। দুর্গম এই পর্বতকে খাবারের গুদাম আর কারখানা হিসেবে ব্যবহার করেছেন রোবার। অ্যালব্যাট্রসে করে উঠতে উঠতেই বোধহয় পর্বতটা চোখে পড়েছিল তার। প্রথম ঘাঁটি এক্স দ্বীপকে আজও আবিষ্কার করা সম্ভব হয়নি, কিন্তু গ্রেট আইরিকে নিশ্চয়ই এক্স দ্বীপের চেয়েও দুর্ভেদ্য বলে মনে ধরেছিল তার। অসাধারণ এই মেশিনের নির্মাণ কৌশল সম্বন্ধে কিছু জানতে পারিনি। এটা এত জোরে চলে কি করে জানি না, তাও এটা বিদ্যুতে চলে, আর সেই বিদ্যুৎ বায়ুমণ্ডল থেকে আহরণ করা হয় সম্পূর্ণ নতুন কোনো পদ্ধতিতে। তবে সেই পদ্ধতিটা কি তা জানতে পারিনি। ইঞ্জিনটা এক নজর দেখার সুযোগ হয়নি, কখনো হবে বলেও মনে হয় না। বন্দিদশা থেকে মুক্তির ব্যাপারটা চিন্তা করলাম। রোবার লোকচক্ষুর আড়ালেই থাকতে চান। বিশ্ববাসীর উদ্দেশ্যে লেখা তার চিঠিটার ভাষা স্মরণ করে বুঝতে পারছি এই মেশিন দিয়ে তিনি কি করবেন। ভালো করার চেয়ে মন্দটাই করবেন অনেক বেশি। এতদিন তিনি আত্মগোপন করে থেকেছেন, ভবিষ্যতেও আত্মপ্রকাশ করবেন না বোধ হয়। শুধুমাত্র একজনই জানে, মাস্টার অব দ্য ওয়ার্ল্ড ও রোবার দ্য কঙ্করার একই ব্যক্তি। সে হলাম আমি, তার বন্দী। কিন্তু তাকে গ্রেপ্তার করার অধিকার আমার আছে। আইনের স্বার্থে তাকে আমার গ্রেপ্তার করা উচিত। বাইরে থেকে কেউ এসে মুক্ত করে নিয়ে যাবে সে আশা আমি করতে পারি না। ব্ল্যাক রক ক্রিকে কি ঘটেছে পুলিশ তার সবই জানে। এই ঘটনা মিলিয়ে দুটো ধারণা করতে পারেন মিস্টার ওয়ার্ড। এক, টেররের নোঙরে জড়িয়ে গিয়ে আমার শরীর সমাধি ঘটেছে। দুই, যেহেতু আমার লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি, আমাকে টেনে তোলা হয়েছে টেররে। কমান্ডারের হাতে বন্দী হয়েছি আমি। আমার প্রথম চিন্তা হলো যুক্তিতর্ক দিয়ে সব ঘটনা বিচার করে জন স্ট্রো, চিফ ইন্সপেক্টর অফ ফেডারাল পুলিশের নামের শেষে মৃত্যু না লিখে উপায় নেই ওয়াশিংটন পুলিশের। দ্বিতীয় চিন্তা, ওয়াশিংটন পুলিশের সাথীরা আবার আমাকে কি ফিরে পাবার আশা করে? নায়াগ্রা নদীতে পিছু নেওয়া ডেস্ট্রয়ার দুটো জলপ্রপাতের কাছে এসে থেমে যেতে বাধ্য হয়েছিল। তখন রাত নেমে আসছে। টেরর সবেগে ছুটে যাচ্ছে প্রপাতের দিকে। সবকিছু মিলিয়ে ডেস্ট্রয়ারের কমান্ডারদের পক্ষে কি ধারণা করা সম্ভব? নিশ্চয়ই
এই যে আবর্তে পড়ে চিরকালের মতো নিশ্চিহ্ন হয়ে গেছে টেরর। জলপ্রপাতের একেবারে কিনারা এসে টেরর যে উড়ে উঠেছে এবং পাহাড়ের মাথার উপর দিয়ে রওনা দিয়েছে গ্রেট আইরির দিকে, রাতের আধার ভেদ করে নিশ্চয়ই সেটা দেখা যায়নি। রোবারকে আবার জিজ্ঞেস করব আমাকে নিয়ে তিনি কি করতে চান। হয়তো উত্তরই দেবেন না, হয়তো আমাকে তার নামটা জানিয়েই ভেবেছেন যা কিছু বোঝার বুঝে নেব আমি। দিন কেটে গেল, একই রকম থাকলো পরিস্থিতি। বোধহয় বড়সড় মেরামতের প্রয়োজন ছিল টেররের। রোবার তার দুই সাথীকে নিয়ে সারাদিন ধরে তাই করলেন। মনে হলো আমাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফের রওনা হবেন। তবে গ্রেট আইরির এই অন্ধকূপে আমাকে ছেড়ে যাওয়া বিচিত্র নয়। খাবার দাবার যা আছে তাতে বহুদিন চলবে, কিন্তু তারপর গ্রেট আইরি থেকে তো কোনোদিনই বেরোতে পারবো না। বিশেষভাবে আমি লক্ষ্য করছিলাম রোবারের মানসিক অবস্থা। উত্তেজনায় তার ভেতরটা যেন টকবক করে ফুটছে। তার উর্বর মগজে কোনো চিন্তা খেলা করছে এখন। ভবিষ্যতে কি করতে চান? এবার কোন অঞ্চলে যাবেন? উন্মাদের মতো চিঠিতে যে ভীতি প্রদর্শন করেছিলেন সেটাকে কি কাজে পরিণত করবেন? দেখাবেন তিনি বাজে হুমকি দেন না? একটা গর্তের মধ্যে ঢুকে ঘাসের উপর শুয়ে কাটল গ্রেট আইরির প্রথম রাত। এখানে যথাসময়ে খাবার দেওয়া হলো আমাকে। 2 ও 3 আগস্ট সারাদিনই চলল মেরামত। একদম মুখ বুজে কাজ করে গেলেন তারা। ইঞ্জিন পুরোপুরি মেরামত হলে মালপত্র তোলা শুরু হলো। মালপত্রের পরিমাণ দেখে মনে হলো দীর্ঘদিন তিনি আর এখানে ফিরবেন না। হয়তো লম্বা পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে সেই এক্স দ্বীপেই ফিরে যাবেন। কখনো কখনো তিনি চিন্তায় ডুবে পায়চারি করে বেরিয়েছেন, কখনো আবার হাত ছুঁড়েছেন আকাশপানে। ঈশ্বরকে যেন বলতে চান, পৃথিবীটা তোমার একার নয়, এতে আমারও অংশ আছে। এই মাত্রাতিরিক্ত দম্ভ কি তাকে ধীরে ধীরে পাগলামির দিকে ঠেলে দিচ্ছে না? এই উত্তেজনা সংক্রমিত হয়েছে তার দুই সাথীর মধ্যেও। অ্যালব্যাট্রস তৈরি করেই শক্তির গর্বে পাগল হয়ে গিয়েছিলেন রোবার। এখন তো সে পাগলামি আরও বাড়বে। জল, স্থল, আকাশ সর্বত তার অবাধ যাত্রা। আর সেই যাত্রায় তার পিছু নেওয়ার ক্ষমতা কারও নেই। ভয়ঙ্কর সব ভবিষ্যৎ ভাবনায় ভেতরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো আমার। এখনই আমাকে নিয়ে নতুন অভিযানে বেরিয়ে পড়বেন রোবার। তার আগে গ্রেট আইরি থেকে পালানো অসম্ভব। সাগরে বা আকাশে যখন ছুটতে থাকবে টেরর, তখনই বা পালাবো কি করে? পালাবার একমাত্র আশা আছে যদি টেরর যায় রাস্তা দিয়ে, আর যায় আসতে। কিন্তু সে আশা বোধ হয় সুদূর পরাহত। প্রথম দিন গ্রেট আইরিতে রোবারের সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। আজ আরেকবার চেষ্টা করে দেখতে হবে। বিকেলে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালাম বড় গর্তটার সামনে। এখনো কিছু ঠিকঠাক চলছে এখানে? গর্তের মুখে দাঁড়িয়েছিলেন রোবার। আমি যেতেই চোখ তুলে দেখলেন। তাহলে কি আমার সাথে কথা বলতে চান? একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়ালাম। বললাম, ক্যাপ্টেন, আপনাকে কিন্তু একটা প্রশ্ন করেছিলাম, জবাব দেননি। আবার বলছি, ঠিক করে বলুন তো, আমাকে নিয়ে শেষ পর্যন্ত কি করবেন? আমাদের মধ্যে দুধাপের ব্যবধানও হবে না। জ্বলন্ত চোখে কটমট করে তাকালেন আমার দিকে। তাকানোর ভঙ্গিটা সুস্থ মানুষের মতো নয়, অমানসিক সে দৃষ্টি। কড়া গলায় আবার করলাম প্রশ্নটা। এবার মনে হলো নীরবতা ভেঙে কথা বলে উঠবেন তিনি। আমাকে নিয়ে কি করতে চান আপনি? আমাকে ছেড়ে দেবেন? কি যেন চিন্তায় মগ্ন ছিলেন তিনি। আমার প্রশ্নে তার চিন্তায় যেন একটু ছেদ পড়ল। এর বেশি কিছু না। আবার সে একই ভঙ্গি করলেন, একটা হাত ছুঁলেন আকাশের দিকে। মনে হলো আকাশ যেন তাকে টানছে, মাটির সাথে যেন সম্পর্ক ঘুচিয়ে দিয়ে চলে যাবেন শূন্যে। চিরদিনের মতো আস্তানা গাড়বেন মেঘের রাজ্যে। এবারও জবাব দিলেন না রোবার। ভাবসাব দেখে মনে হলো প্রশ্নটাই যেন বোঝেননি। ফের তিনি ঢুকে পড়লেন সুরঙ্গের মধ্যে। গ্রেট আইরিতে আরো কতক্ষণ থাকবে টেরর জানি না। তবে 3রা আগস্ট বিকেলবেলা মেরামত সারা হলো। পাট চুকলো মালপত্র তোলারও। এত বেশি মালপত্র তোলা হলো টেররের ভেতরটা বোধহয় ভরে গেল।
রোববারে দুই সাথী প্রধান এবার শুরু করলো আরেক কাজ। ওর নাম জানতে পেরেছিলাম আমি, জন টার্নার। দুজন মিলে বাড়তি মালপত্র এনে জড়ো করতে লাগলো গর্তটার মাঝখানে। খালি বাক্স, কাঠের কুচি আর অদ্ভুত আকারের কিছু কাঠের টুকরো। এগুলো নিশ্চয়ই অ্যালব্যাট্রসের। জড়ো করা জিনিসপত্রগুলোর তলায় বেশ কিছু শুকনো ঘাস। সন্দেহ হলো রোববার বোধ হয় চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছেন গ্রেট আইরি। জনসাধারণের চোখে পড়ছে গ্রেট আইরির ওপর। এটুকু না বোঝার মতো বোকা রোববার নন। প্রথমবার এখানে ওঠার অভিযান ব্যর্থ হয়েছে, এবার তো ব্যর্থ নাও হতে পারে। যদি সত্যি সত্যি পুলিশের লোক এখানে ঢুকতে পারে, তাহলে তার গোপন ঘাটের কথা ফাঁস হয়ে যাবে। সুতরাং তার কর্মকাণ্ডে কোনো সূত্র রাখবেন না তিনি, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন। ব্লুডিসের চূড়ায় সূর্য অস্ত গেল। উত্তর পশ্চিমে ব্ল্যাকরুমের মাথায় শুধু দেখা যাচ্ছে তার শেষ রশ্মিটুকু। টেরো সম্ভবত রাতের অপেক্ষা করছে। এটা মোটর, জাহাজ বা ডুবোজাহাজ হতে পারে, তা সবাই জানে, কিন্তু এটা যে উঠতেও পারে সেটা পৃথিবীর কেউই জানে না। কেউ এটাকে আকাশে উঠতে দেখেনি। টেররের উড়োজাহাজের পরিচয়টা সতর্কতার সাথে গোপন রেখেছেন মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। হয়তো অপেক্ষা করছেন সেই দিনটির, যেদিন আত্মপ্রকাশ করে থরহরে কম্প ধরাবেন সারা পৃথিবীর। আসলে কাণ্ডজ্ঞানহীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন রোববার। রাত 9টার দিকে নিকোষ কালো আধারে ছেয়ে গেল সারা গর্ত। তারার আলো পর্যন্ত অদৃশ্য। তীব্র পূবালী বাতাসের টানে ছুটে চলেছে রাশি রাশি মেঘ, ছেয়ে ফেলেছে সারা আকাশ। এখন লুকিয়ে উড়ে যেতে পারবে টেরর। প্রতিবেশী অঞ্চল তো দূরের কথা, সারা আমেরিকা, এমনকি সাগর থেকেও কেউ এটাকে দেখতে পাবে না। এই সময় এগিয়ে এলো টার্নার। গ্রেট আইরির মাঝখানে স্থূপীকৃত জঞ্জালের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আগুন ধরে দিল শুকনো ঘাসে। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। রাশি রাশি ধোঁয়া আর লেলিহান অগ্নিশিখা উঠে গেল গ্রেট আইরির চূড়ো ছাড়িয়ে। মর্গ্যানটন আর প্লেজান্ট গার্ডেনের সরল মানুষেরা আবার ভয় পাবে এই আগুন দেখে, আতঙ্কিত হবে অগ্নুৎপাতের চিন্তায়। আমি চেয়ে রইলাম সে প্রচণ্ড অগ্নিকাণ্ডের দিকে। আগুনের পটপট আর কাঠফাটার শব্দে আকাশ বাতাস মুখর। টেররের ডেক থেকে রোববারও চেয়ে আছেন আগুনের দিকে। টার্নার তার সাথীকে নিয়ে আশপাশে পড়ে থাকা টুকরো টাকরাগুলো এনে ফেলছে আগুনে। একসময় আগুন মিয়ে গেল। জোনাকির মতো জলজল করতে লাগলো শুধু পোড়া ছাই। তারপর সেটাও নিভে গেল। চারদিক নিস্তব্ধ। আবার কালো ডানায় গ্রেট আইরিকে ঢেকে নিল অন্ধকার। হঠাৎ কে যেন টান দিল হাত ধরে। টার্নার আমাকে টেনে নিয়ে চলল টেররের দিকে। বাধা দিয়ে কোনো লাভ নেই, আর লাভ যদি হয়ও তাতে আমারই ক্ষতি। আমাকে যদি ছেড়ে চলে যায় তাহলে সর্বনাশ। আমার সাথে টার্নারও উঠে পড়ল ডেকে। ওর সাথে গিয়ে দাঁড়ালো সামনে। টার্নার নেমে গেল ইঞ্জিন রুমে। বৈদ্যুতিক বাল্বের আলোয় ঝকমক করছে ইঞ্জিন রুম। রোববার নিচে গিয়ে ধরলেন হাল। গতিবেগ ও দিক নিয়ন্ত্রণের জন্য হাতের কাছেই রইল রেগুলেটর। আমাকে নামিয়ে দেওয়া হলো কেবিনে। মাথার উপর বন্ধ হয়ে গেল হ্যাচ। নায়াগ্রা থেকে ওড়ার পর টেরর কিভাবে উড়ছে সেটা আমাকে দেখতে দেওয়া হয়নি। আজও ঘটল সেই একই ঘটনা। ডেকের উপর কে চলাফেরা করছে বুঝতে পারছি না, তবে যন্ত্রপাতি চলার শব্দ পাচ্ছি। প্রথমে মনে হলো উঁচু হয়ে উঠল বোর দিকটা। তারপর কিছুক্ষণ এদিক ওদিক দুলে যেন ভারসাম্য বজায় রাখতে লাগলো। তারপর বো বো করে ঘুরতে লাগলো টারবাইন। ঝটফট শব্দ ভেসে এলো বিশাল ডানা জোড়ার। সম্ভবত চিরদিনের মতো গ্রেট আইরি ছেড়ে চলল টেরর। অ্যালিঘানি পর্বতমালার উপর দিয়ে নিশ্চয়ই উড়ে যাবেন ক্যাপ্টেন। আশপাশে পাহাড়ি অঞ্চল না ছাড়া পর্যন্ত অনেক উঁচু দিয়ে উঠতে থাকবেন। কিন্তু তিনি যাবেন কোন দিকে? নর্থ ক্যারোলিনার উপর দিয়ে উড়ে যাবেন আটলান্টিক মহাসাগরের দিকে, নাকি পশ্চিম দিকে উড়ে গিয়ে পৌঁছবেন প্রশান্ত মহাসাগরে? সম্ভবত দক্ষিণে উড়ে তিনি যাবেন মেক্সিকো উপসাগরে। কিন্তু দিনের বেলা চোখ মেলে যদি দেখি চারদিক, দিগন্ত ছোঁয়া শুধু পানি আর পানি।
তাহলে কেমন করে বুঝবো সেটা কোন সাগর? তিল তিল করে কেটে গেল কয়েকটা ঘন্টা। ঘুমোবার কোনো চেষ্টা করলাম না। আজও অবাস্তব সব কল্পনা ভিড় করে এলো। রীতিমতো ভাসতে লাগলাম কল্পনার সাগরে। যে গতিতে উড়ে চলেছে টেরর, জানি না অসীম এই রাতের শেষ কোথায় গিয়ে পৌঁছবে। আবার মনে পড়ল অ্যালব্যাট্রসের সেই অবিশ্বাস্য অভিযানের কথা। এই সম্বন্ধে মিস্টার প্রুডেন্ট ও মিস্টার ইভান্সের একটা বর্ণনা প্রকাশিত হয়েছিল ওয়েলডন ইনস্টিটিউট থেকে। প্রথমবারই যে কাণ্ড করেছিলেন রোবার, এবার অ্যালব্যাট্রসের চেয়ে অনেক শক্তিশালী, চতুর্মুখী এই মেশিন নিয়ে না জানি কি কাণ্ডই করবেন। অবশেষে আমার কেবিনে প্রবেশ করলো প্রথম উষার আলো। ডেকে গিয়ে কি দাঁড়াতে দেবে ওরা? লেক এড়িতে তো দিয়েছিল। হ্যাচ ধরে ঠেলে দিলাম, খুলে গেল। কোমর পর্যন্ত বের করে আনলাম ডেকের ওপর। আকাশ আর সাগর ছাড়া কিছুই চোখে পড়ছে না। একটা মহাসাগরে 1000 কি 1200 ফুট উপর দিয়ে উঠছি আমরা। রোবারকে দেখতে পেলাম না। বোধহয় ইঞ্জিন রুমে আছেন। হাল ধরে আছে টার্নার। অন্য লোকটা বোতে দাঁড়িয়ে নজর রাখছে চারদিক। গতবারের নৈশ অভিযানে কিছুই দেখতে পাইনি, এবার পেলাম। একই সাথে ওঠানামা করছে 2 ডানা। ওদিকে বনবন করে ঘুরে চলেছে প্রোপেলার। দিগন্ত ছেড়ে কিছুটা উঠে এসেছে সূর্য। সেই হিসেবে আন্দাজ করলাম আমরা চলেছি দক্ষিণে। রাতের বেলা টেরো যদি দিক পরিবর্তন না করে থাকে, তবে আমাদের নিচের একটা মেক্সিকো সাগর। দিগন্ত জুড়ে ঝুলে আছে শিশি রঙের ভারী মেঘ। একটা গরম দিন ও ঝড়ের সংকেত। 8টার দিকে ডেকে এলেন রোবার। টানারের হাত থেকে হালের ভার নেওয়ার সময় এইসব চিহ্ন তারও দৃষ্টি এড়ালো না। ঘনীভূত মেঘ দেখে তার বোধ হয় মনে পড়ল অ্যালব্যাট্রসের কথা। একবার জলস্তম্ভের মধ্যে পড়ে অল্পের জন্য ধ্বংস হয়নি অ্যালব্যাট্রস। আরেকবার অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন দক্ষিণ মেরু সাগরে ঘূর্ণিঝড়ের কবল থেকে। প্রকৃতির শক্তির কাছে অ্যালব্যাট্রস হার মানলেও টেরর মানবে না, কারণ এই মেশিন অনেক হালকা এবং বহুরূপী। আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলে এটা নেমে আসতে পারবে সাগরে। ঢেউ যদি বেশি হয়, ডুব দিয়ে চলে যেতে পারবে শান্ত পানিতে। আকাশের অবস্থার সাথে নিজের অভিজ্ঞতা মিশিয়ে রোবার নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন আগামীকালের আগে ঝড় আসবে না। তাই ওরা অব্যাহত রইল। বিকালের দিকে সাগরের উপর নেমে এলো টেরর। খারাপ আবহাওয়া চিহ্ন আর নেই এখন। টেরর সত্যিই সামুদ্রিক পাখি অ্যালব্যাট্রস কিংবা শঙ্খচিলের মতো অনায়াসে ভেসে থাকতে পারে পানির ওপর। অফুরান বিদ্যুৎ চালিত এই ধাতব পাখি কখনো ক্লান্ত হয় না। খাঁ খাঁ করছে চারপাশে সাগর। দিগন্ত জুড়ে কোথাও দেখা যাচ্ছে না একটা পাল বা ধোঁয়ার কুণ্ডলী। আকাশপথে ওড়ার সময় কেউ আমাদের দেখতে পায়নি, পাঠায়নি কোনো সংকেত। স্বাভাবিক গতিতে ছুটে চলেছে টেরর। ক্যাপ্টেনের মনোভাব এখনো বুঝতে পারছি না। দিক পরিবর্তন না করলে আমরা পৌঁছব ওয়েস্ট ইন্ডিজ বা আরও খানিকটা এগিয়ে উপসাগরের শেষ প্রান্তে, ভেনেজুয়েলা বা কলম্বিয়ার উপকূলে। কিন্তু রাতে নামলে বোধহয় আবার উড়বে টেরর। গুয়াতেমালা আর নিকারাগুয়ার পর্বতমালা পেরিয়ে পৌঁছবে প্রশান্ত মহাসাগরের সে অজানা এক্স দ্বীপে। সন্ধ্যা ঘনিয়ে এলো। রক্তের মতো লাল টকটকে দিগন্তে ডুবে গেল সূর্য। ছিটে ফোটা রশ্মিতে চারপাশে সাগর ঝিকমিক করতে লাগলো। ঝড়ের লক্ষণ। ক্যাপ্টেনও নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। আবার আমাকে জোর করে নামিয়ে দেওয়া হলো কেবিনে। মাথার উপরে বন্ধ হয়ে গেল হ্যাচ। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন রকম শব্দে বুঝলাম ডুব দিতে যাচ্ছে টেরর। মাত্র 5 মিনিটের মাথায় টেরর সাগরের তল দিয়ে খুব শান্তভাবে এগিয়ে চলল। শরীর যেন ভেঙে পড়ল আমার। শরীরে এই অবস্থা হলো যতটা না ক্লান্তিতে, তার চেয়ে বেশি উত্তেজনা আর আজগুবি চিন্তায়। গভীর ঘুমে অভিভূত হয়ে পড়লাম। অনেকক্ষণ পর ঘুম ভাঙল। টেরর তখনও পানির নিচ দিয়ে চলেছে। একটু পরে ভেসে উঠল। পোর্ট হোল দিয়ে ঢুকে পড়ল দিনের আলো। অনুভব করলাম ভীষণভাবে হেলছে, দুলছে, লাফাচ্ছে টেরর। সাগর অশান্ত হয়ে উঠেছে।
হ্যাচওয়ে দিয়ে আবার বেরিয়ে এলাম ডেকে। চারিদিকে তাকিয়ে দেখলাম আবহাওয়ার অবস্থা। উত্তর পশ্চিম থেকে ধেয়ে আসছে একটা ঝড়। কালো মেঘে বুক চিরে ঝলসে উঠছে বিদ্যুতের ফলা। গুড়গুড় শব্দে ডাকছে মেঘ। ভয় পেলাম আকাশে এখনই শুরু হবে ঝড়ের মত্তলীলা। এত জোরে ধেয়ে আসছে ঝড় যে পাল গুটিয়ে নেওয়ার সময়ও পাবে না কোনো জাহাজ। রুদ্র মূর্তিতে প্রচণ্ড বেগে ছুটে এসে মুহূর্তের মধ্যে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল ঝড়। ফুঁসে উঠল সাগর। ভীষণ শব্দে ঢেউ ভাঙতে লাগলো। ঢেউয়ের মাথায় সাদা ফেনা আছড়ে পড়তে লাগলো টেররের ওপর। শক্ত হাতে গলা চেপে ধরার জন্য রক্ষা পেলাম, নইলে খড়কুটোর মতো আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে পানিতে ফেলত। প্রকৃতির এই তাণ্ডবলীলার হাত থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে, আবার সাগরের গভীরে ডুব দেওয়া। কয়েক ডজন ফুট নিচে নামলেই পাওয়া যাবে শান্ত পানি। মত্ত সাগরের সাথে লড়াই করা অসম্ভব। রোববার ডেকে আছেন। প্রতি মুহূর্তে ভাবছি এই বুঝি আবার আমাকে নামিয়ে দেওয়া হবে কেবিনে, কিন্তু কেউ চেষ্টা সে করল না। ডুব দেওয়ার তোড়জোড়ও দেখা গেল না। ঝড়ের ভয়ঙ্কর মূর্তি দেখে আরো জলজল করতে লাগলো রোবারের চোখ, যেন ঝড়কে চ্যালেঞ্জ করছেন। কারণ তিনি ভালো করে জানেন পৃথিবীর কোনো কিছুতেই ভয় পাবার কিছু নেই তার। কাল বিলম্ব না করে ডুব দেওয়া প্রয়োজন, কিন্তু রোবারের হাবভাবে সেরকম কোনো লক্ষণ দেখছি না। বরং প্রচণ্ড অধ্যত্বের চেহারা বিকৃত হয়ে গেছে। তিনি যেন এই পৃথিবীর মানুষ নন, ধরাছোঁয়ার বাইরে কোনো জীব। তার চেহারা দেখে কুসংস্কার ভর করলো আমার ওপর। মনে হলো রোবার যেন অলৌকিক জগৎ থেকে পালিয়ে আসে এক দানব। চিৎকার করে উঠলেন তিনি। প্রচণ্ড ঝড় আর বজ্রের গর্জন ছাপিয়ে শোনা গেল সেই কণ্ঠ, আই অ্যাম রোবার, রোবার, মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। এ কথা বলেই এমন একটা ভঙ্গি করলেন যার অর্থ বুঝল তার দুই সাথী। বিকৃত মস্তিষ্ক রোবারের সাথী থেকে থেকে ওই দুজনের মাথাতেও যেন উন্মাদনা ভর করেছে। প্রভুর আদেশ পালনের জন্য উদ্যত হলো তারা। খুলে গেল দুপাশে দুই ডানা। উড়ে উঠল টেরর। নায়াগ্রার একেবারে কিনারায় গিয়ে উঠে উঠছিল টেরর। অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন সেদিন, কিন্তু আজ পাগলের মতো ছুটল সোজা হ্যারিকেনের দিকে। শোঁ শোঁ করে উড়ে চলল টেরর। চারপাশে অজস্র ঝলকানি, বজ্রপাতের প্রচণ্ড শব্দ কানে তালা লাগার জোগাড়। তীরের মতো ঝলসে ওঠা আলোর মাঝখান দিয়ে ছুটে চলেছে টেরর। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে চরম দুর্ঘটনা। বিন্দুমাত্র পরিবর্তন হয়নি রোবারের হাব ভাব। এক হাতে হাল, আরেক হাতে স্পিড রেগুলেটর ধরে স্থির দাঁড়িয়ে আছেন। ঝপাঝপ পড়ছে দুপাশের ডানা। টেরর ছুটে যাচ্ছে ঢরের ঠিক মাঝখানে। মেঘে মেঘে খেলে যাচ্ছে বৈদ্যুতিক তরঙ্গ। এখন এই উন্মাদকে আমার বাধা দেওয়া উচিত, বন্ধ করা উচিত এই উন্মত্ত অভিযান। নামাতে বাধ্য করা উচিত সাগরে। না, শুধু সাগরে নামলেও চলবে না। ফুসছে ঢেউ, ডুব দিতে হবে পানির অতলে। ভয়ঙ্কর এই ঝড় একেবারে থেমে না যাওয়া পর্যন্ত সেখানে আমাদের অপেক্ষা করতে হবে। উত্তেজনা আর আবেগে ভেতরটা কাঁপছে আমার, তবু তার মধ্যেও মাথাচাড়া দিল কর্তব্যবোধ। কোনো সন্দেহ নেই উন্মাদ হয়ে গেছেন রোবার। শুধুমাত্র একটা মেশিনের বলে তিনি হুমকি দিয়েছেন সারা বিশ্বকে। তিনি আউটল। সুতরাং আইনের স্বার্থে, পৃথিবীর মানুষের কল্যাণের স্বার্থে আমার উচিত এখনই এই অপরাধীকে গ্রেপ্তার করা। তার কাজ চেপে ধরে বলা উচিত, এখনই আত্মসমর্পণ করুন। আমি স্ট্রোক, ফেডারাল পুলিশের চিফ ইন্সপেক্টর। সে কথা তো ভুলে গেলে চলবে না। মুহূর্তের মধ্যে ভুলে গেলাম আমি একা আর প্রতিপক্ষ তিনজন। ভুলে গেলাম আমি কোথায় আছি। আমি যে সাগরের অনেক উপর দিয়ে উড়ে চলেছি, চারপাশে মুহুর মুহুর বজ্রপাত হচ্ছে, সব ভুলে গেলাম। মাথায় শুধু একটাই চিন্তা, কর্তব্য। লাফিয়ে এগুলাম স্টার্নের দিকে। প্রচণ্ড ঝড়ের শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠলাম, আইনের স্বার্থে আমি আপনাকে। তারপরে ঝাঁপিয়ে পড়লাম রোবারের ওপর। হঠাৎ ভীষণভাবে কেঁপে উঠল টেরর, যেন প্রচণ্ড শক লেগেছে। বৈদ্যুতিক শক খেলে মানুষ যেমন কেঁপে ওঠে, তেমনিভাবে কেঁপে উঠল গোটা টেরর। শক্তিশালী ব্যাটারির ঠিক মাঝখানে আঘাত হেনেছে বিদ্যুৎ।
মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল উড়োজাহাজ। ডানা দুটো খুলে পড়ল, প্রোপেলারগুলো ভেঙে গেল। সেই ভাঙা টেররের উপরেই একের পর এক বজ্র আছড়ে পড়তে লাগলো। 1000 ফুটেরও বেশি উচ্চতা থেকে টেররের ধ্বংসাবশেষ এসে পড়ল নিচের সাগরে। অনেকদিন পর জ্ঞান ফিরল আমার। দেখলাম শুয়ে আছে একটা কেবিনে। দরজার কাছে দাঁড়িয়ে আছে কিছু নাবিক। বুঝলাম এরাই উদ্ধার করেছে আমাকে। মাথার বালিশের পাশে বসে আছেন একজন অফিসার। আমাকে চোখ মেলতে দেখে প্রশ্ন করতে লাগলেন তিনি। মাথাটা একটু পরিষ্কার বোধ হতে যথাসাধ্য জবাব দিলাম। গোড়া থেকে সবকিছুই খুলে বললাম, কোনো কথাই বাদ দিলাম না। কিন্তু ওদের চোখ মুখ আমাকে বলে দিল আমার কথা বিশ্বাস করছে না ওরা। হয়তো ভেবেছে পুরো জ্ঞান এখনো ফেরেনি আমার। ভুল বকছি। আমি শুয়ে আছি অটোয়া স্টিমারে। স্টিমারটা মেক্সিকো উপসাগরের উপর দিয়ে চলেছে নিউ অর্লিন্সের দিকে। যে ঝড়ের কবলে পড়ে টেরর ধ্বংস হয়েছে, সেই ঝড়ের ভয়ে পালাচ্ছিল অটোয়া। সেই সময় তাদের চোখে পড়ে টেররের ধ্বংসাবশেষ, আর সেই ধ্বংসাবশেষের মধ্যে আটকা থাকা আমার দেহ। আবার তাহলে পৃথিবীর মানুষের মাঝে ফিরে এসেছি আমি। রোবার দ্য কঙ্করার আর তার দুই সাথে দুঃসাহসিক জীবনের অবসান হয়েছে উপসাগরের পানিতে। নিজের শক্তিতে উন্মাদ মাস্টার অব দ্য ওয়ার্ল্ড লড়াই করতে গিয়েছিলেন বিদ্যুতের বিরুদ্ধে। ফলে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো তাকে। তার অসাধারণ সেই মেশিনের রহস্যটা মানুষের কাছে রহস্যই থেকে গেল। 5 দিন পরে চোখে পড়ল লুসিয়ানার উপকূল। 10ই আগস্ট অটোয়া বন্দরে ভিড়ল। নাবিকদের কাছ থেকে বিদায় নিয়ে চেপে বসলাম ওয়াশিংটনের ট্রেনে। মনের মধ্যে অন্যরকম এক অনুভূতির খেলা। আবার কখনো ওয়াশিংটন ফিরতে পারবো এই আশা তো প্রায় ছেড়েই দিয়েছিলাম। ওয়াশিংটন পৌঁছে প্রথমে গেলাম পুলিশ ব্যুরোতে। আমি যে ফিরে এসেছি সেটা সবচেয়ে আগে জানানো দরকার মিস্টার ওয়ার্ডকে। আমাকে দেখে চমকে উঠলেন চিফ। বিস্ময়ে আনন্দে একেবারে বোবা বনে গেলেন। আমার সাথীদের রিপোর্ট পেয়ে তিনি প্রায় ধরেই নিয়েছিলেন আমার শরীর সমাধি হয়েছে লেক ইরিতে। সব খুলে বললাম তাকে। হ্রদের ডেস্ট্রয়ারের তারা, নায়াগ্রা জলপ্রপাতের একেবারে কিনারে গিয়ে টেররে উড়ে ওঠা, গ্রেট আইরির গহ্বরে নামা, মেক্সিকো উপসাগরে মারাত্মক ঝড়, কিছুই বাদ দিলাম না। রোবারের অসাধারণ মেশিনটা যে শুধু জলের স্থলেই নয় আকাশেও চলতে পারত, সেটা এই প্রথম শুনলেন তিনি। সত্যি কথা বলতে কি, এরকম একটা মেশিন যার দখলে তিনি মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড নাম নিলে খুব একটা দোষ দেওয়া যায় না। তারই একমাত্র মেশিন ছিল পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুমকি স্বরূপ। এই মেশিনের বিরুদ্ধে সব রকম প্রতিরক্ষা ব্যবস্থা হাস্যকর। কিন্তু শক্তি গর্বে উন্মাদ হয়ে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের ধ্বংস ডেকে আনলেন রোবার। এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা এড়িয়ে আমার বেঁচে যাওয়াটা রীতিমতো অলৌকিক ব্যাপার। ঘটনাগুলো এতই আশ্চর্যজনক, আমার মুখে শুনেও যেন বিশ্বাস করা কঠিন হয়ে পড়ল মিস্টার ওয়ার্ডের। শেষমেশ বললেন, যাক সেসব কথা, তুমি ফিরে এসেছো, এটাই সবচেয়ে বড় কথা। স্ট্রোক, কুখ্যাত এই রোবার এতদিন ছিল বিশ্ববিখ্যাত, এবার বিখ্যাত হতে চলেছ তুমি। দেখো, প্রশংসার মাথা গরম করে ওই পাগল বৈজ্ঞানিকের মতো তুমিও আবার পাগল হয়ে যেও না। সেরকম কিছু হবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন স্যার। তবে এটা নিশ্চয়ই স্বীকার করবেন, ইতিপূর্বে কোনো মানুষ কৌতূহল মেটাতে গিয়ে এভাবে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েনি। হ্যাঁ, গ্রেট আইরির রহস্য, টেররের রূপান্তর রহস্য সবই উদ্ঘাটন করেছো তুমি। তবে পৃথিবী থেকে চিরবিদায় নেবার সময় মাস্টার অব দ্য ওয়ার্ল্ড তার মেশিনের রহস্যটা সাথে করে নিয়ে গেলেন। এটাই যা দুঃখের কথা। সেদিনই শান্ত দৈনিকগুলোতে সবিস্তারে প্রকাশিত হলো আমার অভিযানের কাহিনী। চিফ ঠিকই বলেছিলেন, রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম আমি। একটা কাগজে লেখা হলো, ইন্সপেক্টর স্ট্রোককে জানাই আমাদের প্রাণঢালা অভিনন্দন। তিনি প্রমাণ করে দিলেন এখনও আমেরিকার পুলিশই পৃথিবীর সেরা। অন্য পুলিশেরা জলে স্থলে সামান্য সাফল্য লাভ করেছিল, কিন্তু আমেরিকান পুলিশ অপরাধীকে শুধু হ্রদে বা মহাসাগরের তলে তাড়া করেই ক্ষান্ত হয়নি, তাড়া করেছে আকাশপথেও। ভাবলাম টেররের পেছনে সর্বশক্তি নিয়োগ করেছিলাম আমি। ভবিষ্যতে ইন্সপেক্টররা প্রয়োজন দেখা দিলে তেমনি ঝাঁপিয়ে পড়বে তো।
লং স্ট্রিটের বাড়িতে পৌঁছতে বুড়ির অবস্থা কি হলো তা সহজেই অনুমেয়। প্রথমটায় তার চোখ মুখ দেখে মনে হলো সে আমাকে জীবিত ভাবছে না, ভাবছে আমি প্রেতাত্মা হয়ে ফিরে এসেছি। ভয় হলো বেচারে বুড়ি না আবার হার্ট ফেল করে বসে। সব কথা খুলে বললাম বুড়িকে। রোমহর্ষক সে কাহিনী শুনতে শুনতে ঝরঝর করে কেঁদে ফেলল সে। এত ভয়ঙ্কর ঘটনা ঘটা সত্ত্বেও আমি যে সুস্থ দেহে ফিরে এসেছি সেজন্য বারবার কৃতজ্ঞতা জানালো ঈশ্বরকে। এবার বলুন স্যার, আমি কি বাজে কথা বলেছিলাম? সে বলল, বাজে কথা? কিসের বাজে কথা? বলেছিলাম না রেড আইলিতে শয়তানেরা আড্ডা গেড়েছে। চুপ করো, তুমি একটা বেকুব। রোবার কি শয়তান? সে তো মানুষ। আমার এই কথায় বিপদে পড়ে গেল বুড়ি। বুঝতে পারছিল আমি ঠিক কথাই বলেছি, কিন্তু বুড়ি হার মানা পাত্রী নয়। আমতা আমতা করে বলল, তা ঠিক তা ঠিক, তবে শয়তান হবার যোগ্যতা তার ছিল। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। আজ ছিল এর শেষ পর্ব। আমাদের এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে আরও অনেক গল্প রয়েছে, স্ক্রল করে সেগুলো পড়ে শুনবেন। আমরা আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। আপনাদের যদি পছন্দের কোনো গল্প থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।